আজ্ঞে রাজা বাবু। আমি প্রাতঃভ্রমণে যাচ্ছি, স্নানের জল তুলে রাখবি। আর ওই বরদা প্রসাদ এলে ওকে কাছারি ঘরে বসতে দিস। আজ্ঞে রাজা বাবু। এই রতন, রতন, রতন! দিদি, দিদি, রাজাবাবু কখন এসেছে বলো তো? কেন, তুই জানিস না? কাল রাতে। ও, একটু আগে রাজাবাবুকে হাঁটতে দেখলাম, আমি লুকিয়ে ওনার কাছে চলে গিয়েছিলাম। সে কি রে, তুই জমিদার বাবুর সঙ্গে লুকোচুরি খেলছিলি? তারপর শোনোই না, হঠাৎ রাজাবাবু আমাকে ডাক দিলেন, আমি তো পড়িমড়ি করে দৌড়ে পালালুম। বলিস কি রে, রাজাবাবু তোকে ডাকলেন? হ্যাঁ, গেলবার রাজাবাবু যখন এলেন, দাদাবাবু তার কাছে আমার অনেক গল্প করেছিলেন। রাজাবাবু আমার সাথে কথাও কয়েছিলেন। আমি তো জানি নে যে কাল কলকাতা থেকে রাজাবাবু এসেছেন, তাই তো সাত সকালে ওনাকে দেখে চমকে গিয়েছি আর কাছ থেকে দেখতে গিয়েছিলাম। বাপরে, তোর সাহস আছে বলতে হবে। যদিও রাজাবাবু আমাদের দেবতা, তবু ওনার সঙ্গে কি দুষ্টুমি করা যায়? তুই বাপু সুখেই আছিস। হ্যাঁ রে রতন, ওই পোস্টমাস্টার তোকে ঠিকমতো খাওয়া দাওয়া দেয় তো? হ্যাঁ দেয়, দাদাবাবু আমাকে খুব ভালোবাসে। চুপ চুপ, যা বলেছিস বলেছিস, এ কথা জানার কারোর সামনে বলিস নে। গিয়েছিস ছিগিরি করতে, কাজ করে দিচ্ছিস, দয়া করে দুটো খেতে দিচ্ছে তাই কত। এর মতো ভালোবাসার কথা ভুলেও মুখে আনিস না। কোন কথা কিভাবে ছড়াবে, তারপর তো তোকে নিয়ে রিড়ি পড়ে যাবে। আমি মিথ্যেটি কি বললুম? বিশ্বাস না হয় তুমি দাদাবাবুকে গিয়ে জিজ্ঞেস করে দেখো। তোকে বোঝানো আমার কম্ম নয় বাপু। বসুন বরদাবাবু। কেমন আছে আপনার ছেলে মেয়ে বউ? আগে ভালোই রাজাবাবু। বড় মেয়েটাকে তো গতবার শ্বশুরবাড়িতে পাঠালে, সেই মেয়ে খেয়েও গেল। কেমন আছে আপনার মেয়ে? কি হয়েছে বরদাবাবু? বাচ্চা হতে গিয়ে গত মাসে আমার মেয়েটা মারা গেছে রাজাবাবু। আহারে, কি সুন্দর মেয়েটা। থাক, রাত দিন আমার বুকটা পুড়ে যায় রাজাবাবু। সবই ভাগ্য। এজন্যই আমি পূর্ণচন্দ্রকে স্টেটের খরচায় ডাক্তার বানাতে চাই। গায়ে একজন বড় ডাক্তার থাকলে চিকিৎসা ঠিকমতই হবে। ডাক্তার হতে পারলেও কি আর গায়ে থাকবে রাজাবাবু? ধীবরের ছেলে তো। এভাবে বলতে নেই বরদাবাবু, ও যাতে গায়ে থাকে আমাদের সেই চেষ্টাই করতে হবে। আর আমি তো বলেছি, ডাক্তারি পাশ করে প্রথম 10 বছর গায়েই থাকতে হবে। ও ঠিকই থাকবে। ছেলেটার আচার ব্যবহার খারাপ না। হ্যাঁ, গরিবের ছেলে তো, যাবে আর কোথায়, ওইটুকুই ভরসা। আপনি খাতাটা নিয়ে আসুন তো, ওর মাসিক বরাদ্দটা ঠিক মতো গেছে কিনা দেখি। খাতা? খাতাটা 9-এ থাকলে গিয়ে নিয়ে আসুন। আমলাদের অফিস ঘর তো 7 সমুদ্র 13 নদীর পারে না। এবারই পশ্চিমে মাত্র কহাত দূরেই। যান, এক্ষুনি গিয়ে নিয়ে আসুন। নমস্কার কাকাবাবু। এই, তুই এখানে কি করছিস? আমি ওই রাজাবাবুকে একটু পেন নাম করতে যাচ্ছিলাম। এখন পেন নাম টেন নাম হবে না, রাজাবাবুর মেজাজ খারাপ। রাজাবাবু আমাকে ভালোবাসেন, তাই তো উনি আমাকে ডাক্তার বানাতে চান। আমাকে দেখলে ওনার মনটা খুশি হয়ে যাবে। আমি ওনার আশীর্বাদ চাই। বললাম না এখন হবে না, বাড়ি যা। এই,
তুই আজ আমার সঙ্গে একটু অফিস ঘরে। স্বরে অ, স্বরে আ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব উ, দীর্ঘ উ। অ আ আসি দাদাবাবু। না রে, এখন তামাক খাবো না, রাজাবাবুর সঙ্গে দেখা করতে যাব। তুই দুপুরে রান্নাটা করে ফেলিস। আর তোকে যে পড়াটা দিয়েছিলাম মুখস্থ হয়েছে তো? হয়েছে দাদাবাবু। বেশ। শুনেছিস তো রাজাবাবু এসেছেন? রাজাবাবু তো তোর খুব পছন্দের মানুষ, দেখা করবি না তার সঙ্গে? আমার একা যেতে ভয় করে, তুমি নিয়ে গেলে যাব। কেন রে, উনি তো খুব ভালো মানুষ। আচ্ছা বেশ, কাল তোকে নিয়ে যাব, ঠিক আছে? এখানে সই কর। রাজাবাবু বুঝি খাতা দেখতে চেয়েছেন? আমি তো তাকে এনালিস্টও করতুম যে 2 মাস ধরে আমার বরাদ্দ 2 টাকা আমি পাচ্ছি না। খবরদার, ফের যদি বাড়াবাড়ি করবি তাহলে তোকে গা ছড়া করব। তোর বাড়ি ঘর পুড়িয়ে দেবো, ভিটাতে ঘুঘু চড়াবো। রাজাবাবু তো আর এখানে চিরকাল জমিদারি করবেন না। এই নাও টাকা, 1 2 3 4, নাও এটা নিয়ে বিদায় হও। রাজাবাবু, আপনি আসবার সময় বাতাস আপনার বোটের অনুকূলে ছিল তো? ছিল। আপনি তো নদীর দুই পাশের দৃশ্যগুলো দেখতে দেখতে আসেন, আজ কি দেখলেন? কি দেখলুম? গুটি কতক খোড়ো ঘর, গোটা দিনেক চাল শূন্য মাটির দেয়াল, 2-1টা খড়ের স্তূপ। থামলে হবে না রাজাবাবু, আপনার কাছ থেকে এগুলো শুনলে আমার জ্ঞান বাড়ে। আপনি যখন কথা বলেন শুনতে আমার ভীষণ আনন্দ হয়। বলুন রাজাবাবু, আর কি কি দেখলেন? দেখলুম কুল গাছ, আম গাছ, বট গাছ এবং কতগুলো বাঁশের ঝাড়। দেখলুম গোটা তিনেক ছাগল চড়ছে, কতগুলো উলঙ্গ ছেলে মেয়ে, নদী পর্যন্ত গড়ানে একটি কাঁচা ঘাট। সেখানে কেউ কাপড় কাচ্ছে, কেউ নাইছে, কেউ বাসন মাজছে। কোনো কোনো লজ্জাশীল বধূ 2 আঙ্গুলে ঘোমটা একটুখানি ফাঁক করে কলসি কাকে সকৌতুকে জমিদার বাবুকে দিচ্ছে। আর তার পাশেই হাঁটুর কাছে আঁচল ধরে একটি সদ্য স্নাত তৈলচিক্কণ বিবস্ত্র শিশুও এক দৃষ্টে জমিদার বাবুকে দেখার কৌতূহল মেটাচ্ছে। আপনি কবি তো, তাই সবকিছু এত সুন্দর করে দেখতে পান। আমরা তো আপনার মতো করে দেখতে পাই না, দেখব কি করে? আমরা তো আপনার মতো কবি নই। কবিরা অনেকগুলো চোখ দিয়ে দেখে। রাজাবাবু, ঠিক বলেছি? হ্যাঁ, তা বলেছ। কবিরা না দেখলে লিখবে কি করে? আজ তোমার ডাকের গল্প কিন্তু করনি। রাজাবাবু, আপনাকে তো আগেই বলেছি, অনেক ডাক আমাকে খুলে পড়ে দিতে হয়। কখনো মজা পাই, কখনো কান্না আসে। আজ একটা চিঠি পড়তে পড়তে আমার ভীষণ কান্না পাচ্ছিল। এখনো মনটা কেমন ভারী হয়ে আছে। কোনো মৃত্যু সংবাদ পড়তে হয়েছে বোধহয়। হ্যাঁ রাজাবাবু, তাই। অবলা পিসির চিঠি এসেছে মেয়ের শ্বশুরবাড়ি থেকে। মেয়ের চিঠির খোঁজ নিতে পিসি প্রায়ই আসেন। 6 মাস আগে স্বামী মারা যাওয়ার পর পিসি খুব কাহিল হয়ে পড়েন। 3 ছেলেকে নিয়ে তার সংসার। ছেলে বউরা তাকে খুব একটা যত্ন করেন না। একটি মাত্র মেয়ে, বছর 10 আগে বিয়ে হয়েছে। সে মেয়ের চিঠির খোঁজ নিতে পিসি রোজই ডাকঘরে আসেন। আর চিঠি এলে সেই চিঠি আমাকেই পড়ে শোনাতে হয়।
নিজে তো পড়তে পারেন না। মারা গেল কে? কার মৃত্যুর খবর পড়লে শ্যামলকান্তি? মেয়েটি মারা গেছে রাজাবাবু। মাত্র 3 লাইনের একটি চিঠি লিখেছে পাষণ্ড লোকটা। লিখেছে, মা ঠাকুরান, গত 22শে শ্রাবণ আপনার মেয়ের দেহাবসান ঘটেছে। হতভাগ্য পুলিন। আর কিছুই লেখা নেই। মেয়েটির কি হলো, কবে দাহ হলো, ছোট ছেলে মেয়েগুলোকে কে দেখছে, এসব জানবার জন্য পিসি কেবল আমার হাত ধরে ঝাঁকান। আমি কি বলবো, আমি তো পিসির কান্নাই থামাতে পারি না। শেষে বললুম যে, পিসি আপনি মেয়ের শ্বশুর বাড়িতে যান, গিয়ে দেখে আসুন। তিনি কান্না থামিয়ে বললেন, ওর শ্বশুর বাড়িতে আমাকে কে নিয়ে যাবে? আমি তো একলা যেতে পারবো না। আমার ছেলেরা আমার কথা শুনবে না। ছোট ছেলেটা যদি রাজি হয়ও তবু টাকা খরচের ভয়ে ওর বউকে যেতে দেবে না। আমার কোনো উপায় নেই মাস্টার। পিসির কান্নার সাথে আমিও কেঁদেছি। রাজাবাবু, একদিন পিসিকে এই কাছারিতে নিয়ে আসি, আপনি তাকে দুটো সান্ত্বনার কথা বলবেন। নিয়ে এসো মাস্টার। রাজাবাবু, আজ তবে আমি আসি। এসো। নমস্কার। লোকটা একটু বেশি কথা বলে। বলুক, আমি শুনতে মজা পাই। কলকাতার ছেলে, সরকারি চাকরি করার সুবাদে গায়ে এসছে, আমার সাথে কথা বলে আনন্দ পাই। আমি ঠিক করেছি পোস্টমাস্টারকে নিয়ে একটা গল্প লিখব। রাজাবাবু, ওই পূর্ণচন্দ্রের হিসেবের খাতাটা নিয়ে এসেছি, দেখবেন? ও হ্যাঁ, আমি তো খাতাটা দেখতে চেয়েছি। বসুন। ছেলেটা কি এখনো গায়ে আছে না? তা তো জানি না রাজাবাবু। কাল সকালে খোঁজ করবেন। ও গায়ে থাকলে আমার সঙ্গে দেখা করতে বলবেন। যাকে স্কুল দুটো ঠিকমতো চলছে তো? যাকে আর্থিক সাহায্য ঠিকমতো দেওয়া হয় তো? আমি যেন কোনো অনিয়ম হতে না দেখি। আমার প্রজাদের ছেলে মেয়ে স্কুলে পড়তে পারবে না, তা কি হয়? নাকি এতে ঠাকুর পরিবারের মান সম্মান থাকে? আমি সব দেখব রাজাবাবু। হ্যাঁ, বলেন তো, সব ব্যবস্থা করে দেব। কিন্তু আমি কলকাতায় থাকলেই তো আপনাদের সাহসটা বেড়ে যায় বরদা প্রসাদ গঙ্গোপাধ্যায়। তখন তো আর কোনো ব্যবস্থাই ঠিকমতো হয় না, তাই না? দাদাবাবু, রাজাবাবু আজ কি কি বললেন? সে অনেক কথা, তুই বুঝবি না। তোর পড়া মুখস্থ হয়েছে? কাল সকালে তুই পড়া দিবি, ঠিক আছে? আচ্ছা রতন, দাদাবাবু, তোর ভাইটা বেঁচে থাকলে এখন কত বড় হতো সে? 8-9 বছর। ও, ও থাকলে তোরা দুজন মিলে আমার কাছে পড়তে পারতি, তাই না? ওমা, উমাচরণ, আগে রাজাবাবু। কাল সকালে যখন হাঁটতে বেরোবো, পোস্টমাস্টারের রান্না করে মেয়েটি ডেকে আনবি। রতনকে? রতনকে। ওর বাড়ি কোথায়? আগে উলাপুর গ্রামে। ওর আর কে আছে রে? আমি ঠিক জানি না রাজাবাবু, অনাথ শুনেছি। ভারী লক্ষ্মী মেয়ে, পোস্টমাস্টারে কাজ করবে, একটুও ফাঁকি নেই। অতটুকুন একটা মেয়ে
ফাঁকিদার কি বুঝবে বল? ঠিক আছে, তুই যা, ঘুমো গিয়ে। আজ্ঞে রাজাবাবু। রাজাবাবু আমি রতন। এই রতন, উঠে দাঁড়া, শাড়িটা ঝেড়ে নে, ধুলো লেগেছে। রাজাবাবু আমার দোষ ধরবেন না, আমি তো জানতাম না আপনি যে গায়ে আপনাকে প্রণাম করতে হয়। এই কথা তোকে কে বলেছে? উমা কাকা, আমার অপরাধ নেবেন না রাজাবাবু, আমি না জেনে করেছি। থাম, আমি তো তোকে দেখেছি যে তুই লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিস। ছোটদের ওটাই প্রণাম। সত্যি? হ্যাঁ সত্যি। তোর কে আছে রতন? আমার তো একজনই আছে। কে সে? দাদাবাবু। দাদাবাবু? হ্যাঁ, ওই পোস্টমাস্টার। দাদাবাবুই আমার সব। মা বাবা নেই? না, কবে মরে গেছে। মনে পড়ে না ওদের? মাকে মনে পড়ে? কতক মনে পড়ে, কতক মনে পড়ে না। তবে মার চেয়ে আমাকে বাবা বেশি ভালোবাসতো। আর কারো কথা মনে পড়ে না? ছোট ভাইটার কথা মনে পড়ে। একদিন বর্ষাকালে গাছের ভাঙা ডালকে ছিপ বানিয়ে মিছিমিছি মাছ ধরা খেলছিলুম, এটা আমার সব থেকে বেশি মনে পড়ে। ভাইটা কত বড় হয়েছে? মরে গেলে কি মানুষ বড় হয়? মরে গেছে? ওই খেলার সময় তো ভাইটা ডোবার পানিতে পড়ে গেল। আমি দৌড়ে গিয়ে মাকে ডেকে এনেছিল, মাও তো ওকে খুঁজে পেল না। এর মধ্যে বাবাও চলে এলো। তারপর আরে পাগল থাম, আমি কি তোকে এত কথা শুনিয়েছি? পাগলি থাম। তারপর ওকে যখন তোলা হলো তখন দেখি ওর শরীরটা ফকফকে সাদা, যেন ওর শরীরটা একটা বেলি ফুল। ঠিক বেলি ফুলের মতো গন্ধ আসছিল। আমি খুব জোরে একটা চিৎকার দিয়েছিলাম। তারপর আমার আর কিছু মনে নেই। থাম খুকি থাম। আমার ওই ছোট ভাইটা দাদাবাবু হয়ে ফিরে এসেছে। দাদাবাবু ছাড়া আমার আর কেউ নেই। ওই যে দাদাবাবু বেরিয়েছে, আমি যাই। এই রতন শোন, রতন। রাজাবাবু অনেক ভালো, আমার এখন আর রাজাবাবুকে ভয় করে না। আমি রাজাবাবুকে বলবো রাজাবাবু যেন এখানেই থেকে যায়। নমস্কার রাজাবাবু। নমস্কার। ভালো আছেন? ভালো। এসো। পাগল মেয়েটা। হ্যাঁ। রাজাবাবু, রতন বলেছে রাজাবাবুকে তার খুব পছন্দ হয়েছে। রাজাবাবুকে তার আর কোনো ভয় নেই। সে রাজাবাবুকে বলবে, রাজাবাবু তুমি আমাদের এখানে থেকে যাও, আমাদেরকে ছেড়ে চলে যেও না। রাজাবাবু, আমার এখানে একদমই মন টিকছে না। কলকাতায় তোমার কে থাকে? মা, ভাই, বোন। চাকরি শুরু করেই এই পোস্ট অফিসে চলে আসতে হলো। কুটি সাহেব অনেক লেখালেখি করে এই পোস্ট অফিসের ব্যবস্থা করেছেন। বুঝেছি। পানির মাছকে ডাঙায় তুললে যে অবস্থা হয়, এই গণ্ডগ্রামে এসে তোমারও সেই একই অবস্থা হয়েছে শ্যামলকান্তি। বদলির জন্য অনেকবার দরখাস্ত করেছি, কিন্তু সরকারের কর্ণপাত নেই। আর কিছুকাল দেখব, দরখাস্তের উত্তর না এলে চাকরি ছেড়ে দিয়ে চলে যাব। রতন তোমাকে খুব ভালোবাসে। ওর জন্যই তো এখানে টিকে আছি। ওর সঙ্গেই তো দু চারটে কথা কইতে পারি। কুঠিবাড়ির গোমস্তারা তো। বুঝেছি, ওদের সঙ্গে কথা বলা যায় না। তবে আমি বলি কি, কলকাতা থেকে এলে ওদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা শিখতে হবে, না হলে একা থাকা যন্ত্রণাটা ভোগ করতে হবে। যে আজ্ঞে আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে দিয়ে বোধহয় হবে না। কিন্তু তুমি চলে গেলে রতনের কি হবে একবার ভেবে দেখেছো? ওর এক দুঃসম্পর্কের পিসি আছে। তাছাড়া আমি চলে যাওয়ার সময় আমার জায়গায় যিনি আসবেন তাকে বলে যাব ওকে ভাত রান্নার জন্য রেখে দিতে। আর তা কি রতন মানতে পারবে? কে জানে। যাকে রাজাবাবু, আমি তবে আজ আসি। এসো। নমস্কার। হারে রে 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 রে
আমায় ছেড়ে দে রে দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। দাদাবাবু, কি রে রতন? পেয়ারা খাবে? এই বোকা, এখন কি পেয়ারা খাওয়া যায়? দেখছিস না আমি কাজ করছি। এই শোন, পেয়ারা পেলি কোথায়? চুরি করেছিস? মাথার দিব্যি, চুরি করিনি, বনমালীকে বলে পেড়ে এনেছি। এই তোমার জন্য দুটো এনেছি আর রাজাবাবুর জন্য দুটো। রাজাবাবুকে খুব ভালোবেসে ফেলেছিস তাই না? ঠিক আছে, তুই বাড়ি নিয়ে যা, আমি রাজাবাবুর সঙ্গে দেখা করে আসছি। আর শোন, আজ একটু তাড়াতাড়ি আমার রুটি কটা সেঁকে রাখিস। শরীরটা ঠিক ভালো ঠেকছে না রে, আজ জলদি জলদি খেয়ে আমি শুয়ে পড়বো। কেন, কি হয়েছে তোমার? মনে হয় জ্বর আসছে, তুই জলদি বাড়ি যা, আমি আসছি। কই দেখি, আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। রাজাবাবু, স্নানের জল দিয়েছি। উমাচরণ, আগে এদিকে আয়। আমি ঠিক করেছি তোকে আমি গান শেখাবো। আমাকে? না রাজাবাবু, আমি গান গাইতে পারবো না। গান আমাকে দিয়ে হবে না রাজাবাবু। হবে রে, হবে, আমি জানি তুই ঠিকই শিখতে পারবি। তোর সঙ্গে আরেকজন থাকবে। কে সে রাজাবাবু? রতন। রতন? অবাক হলি কেন? ওর কণ্ঠে দুঃখের গান শুনলে তোর মনে হবে দুঃখটাও এক ধরনের আনন্দ। আমি ওর জন্য একটা গান লিখেছি, শুনবি? শুনবো রাজাবাবু। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন। পেন নাম তোমার চরণে, ধন্য রাজা তুমি, ধন্য। নমস্কার রাজাবাবু। ঠিক আছে, বস বস বস। তোর পড়াশোনা কেমন হচ্ছে পূর্ণচন্দ্র? আগে রাজাবাবু, আপনি আমার জীবন ধন্য করে দিয়েছেন। আমি মন দিয়ে পড়াশোনা করছি, আশা করছি একবারই পাশ করে যাব। চিকিৎসক হলে মনে থাকবে তো এলাকার মানুষজনের কথা? আমি অকৃতজ্ঞ হব না রাজাবাবু। আশীর্বাদ করি তোর মনোবাঞ্ছা পূর্ণ হোক। আমি কালই কলকাতায় চলে যাচ্ছি। ও হ্যাঁ, টাকা পয়সা পেতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না রাজাবাবু, আমি যাই রাজাবাবু। আচ্ছা। ভাগ্যবান ছেলে, জমিদার বাবুর আশীর্বাদ লাভ করা কম কথা নয়। তোমার কি ঈর্ষা হচ্ছে শ্যামলকান্তি? তা তো খানিকটা হচ্ছেই। এ তো যার যার পুণ্য ফল। শুনলুম রতন নাকি আপনার কাছে গান শিখবে? আমি তো সেরকমই ঠিক করেছি। 2 মাস পরে এলে স্কুলের প্রতিষ্ঠা হবে, উদ্বোধনের দিন রতন গান গাইবে। ভাগ্যবতী মেয়ে, আপনার সুনজর পেয়েছে। আমি তো ওকে পড়ালেখায় হাতে খড়ি দেবার চেষ্টা করছি। ও তোমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, ওর ছোট ভাইটির ছায়া ও আমার মাঝে আবিষ্কার করেছে। ও বলে, তুমি আমার মায়ের পেটের আপন ভাই। আমি পুকুর পাড়ে গেলেও আঁতকে ওঠে। ওইটুকু মেয়ে কি যে শাসন করে আমাকে! বড় হতভাগী মেয়ে। তার বলতে, ওর জন্য আমার খুব কষ্ট হয়। ওর জন্য আমি কিছুই করতে পারলুম না। কয় টাকাই বা বেতন পাই আমি? কলকাতায় পাঠাতেই সব শেষ হয়ে যায়। মা তো আমার বেতনের দিকে পথ চেয়ে বসে থাকে। আমি টাকা না পাঠালে খাওয়া বন্ধ, ছোট ভাইটির স্কুল বন্ধ। এ তো আমাদের সমাজে সাধারণ চিত্র। আজ কোনো ডাক আসেনি? না, আজ কোনো ডাক আসেনি। আজ তাহলে কোনো গল্প নেই? রাজাবাবু, আপনি যে জেলেদের বিনা খাজনায় মাছ ধরতে বলেছিলেন, তারা আপনার জন্য কিছু মাছ নিয়ে এসেছে। আমার লাগবে না, মাছগুলো ওদের ছেলে মেয়েদের জন্য নিয়ে যেতে বল। কিন্তু ওরা যে বললে আপনি যদি মাছগুলো না রাখেন তাহলে ওদের চোখের জলে বুক ভেসে যাবে রাজাবাবু। বেশ, তাহলে রেখে দে। আজ্ঞে রাজাবাবু।
এখানকার সবাই আপনাকে রতনের মতো ভালোবাসা দেয়। কত মানুষের কত কুঠুরির যে খোঁজ পাওয়া যায়, তার হিসেব রাখতে রাখতে ফুরিয়ে যায় দিনের খরচ। আজ তবে আসি রাজাবাবু, অনেক রাত হয়ে গেল। এসো। নমস্কার। রাজাবাবু, 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 উমা কাকা, আমি বলি রাজাবাবু একটা পাখির ছানা ঠিক করি হাঁসের ছানার মতো ছেলে হয়েছে। এই এত বড় হয়েছে ছেলেটা, রাজাবাবু দেখবেন। কার ছেলে হয়েছিল মা? বাবু, পাশের গ্রামের একটি মেয়ে আজ সন্ধ্যায় আমাদের নদীর ঘাটে নৌকোয় ওই প্রসব যন্ত্রণায় ছটফট করছিল না, ওই যে আপনি বদ্যি ডেকে দিতে বললেন, আমি বদ্যি ডেকে দিয়েছিলাম। সেই মেয়েটির একটি ছেলে হয়েছে। রাজাবাবু দেখবেন, নিয়ে আসতে বলি। দেখবো, তবে এখন না, পরে। পরে কখন রাজাবাবু? এই তো কাল বা পরশু। ওকে যখন দেখবেন তখন আমাকে ডেকে পাঠাবেন, আমি আপনার কাছে থাকবো। বেশ, তো তাই হবে। এ উমা, এই ঘাটে সবাইকে মিষ্টি খাইয়ে দে, আর ছেলের বাবাকে বলবি আমার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, আমি আজ রাতে ওই ছেলেটার সঙ্গে থাকি। না, তুমি এখন বাড়িতে যাবে। উমা ওকে বাড়িতে পৌঁছে দেয়। রাজাবাবু, রাজাবাবু, কি রে উমাচরণ, রতন আসেনি? আমাদের পোস্টমাস্টারের শরীর খুব খারাপ, রতনও সেবা যত্ন করছে, আজ আসতে পারবে না রাজাবাবু। ও, ভেবেছিলাম ওকে নিয়ে আজ গান শেখাতে বলবো। ঠিক আছে, তুই যা। আজ্ঞে। মেঘস্তর বাস্তবিকই দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন। এই সময়ে কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত। একদিন প্রাতকাল হইতে খুব বাদলা করিয়াছে। পোস্টমাস্টারের ছাত্রটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করে। রতন, দাদাবাবু ঘুমোচ্ছিলেন? শরীরটা ভালো বোধ হচ্ছে না, একটু কপালে হাত দিয়ে দেখতো। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগকাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছে করে। তপ্ত ললাটের ওপর শাখা পরা কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসের রোগ যন্ত্রণায়
স্নেহময়ী নারীরূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন, এই কথা মনে করিতে ইচ্ছা করে। এবং এই স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না। বালিকা রতন আর বালিকা রহিল না। সেই মুহূর্তেই জননীর পদ অধিকার করিয়া বসিল। রতন, তোর কি হয়েছে? আমার কিছু হয়নি, দাদা বাবুর অসুখ করেছিল। তবে যে শুনলাম ভালো হয়ে গেছে। ভালো হয়েছে, তবে মুখে কিছু রোচে না, কিছু খেতে ইচ্ছে হয় না তার। ও কিচ্ছু না, দুদিন পর সব ঠিক হয়ে যাবে। কি জানি বাপু কি হবে, আমি মরি দাদাবাবুর চিন্তায়, আর দাদাবাবু সারাক্ষণই বলতে থাকে এখান থেকে চলে যাবে। রাজাবাবু, আপনি দাদাবাবুকে একটু বকে দেবেন তো, উনি যেন এরকম কথা না বলে। হাসছেন যে রাজাবাবু। না এমনি, তুই যা, তো দাদাবু তোকে আবার খুঁজবে। দাদাবাবু ডাকবে এই আশায় তো দরজার পাশে বসে থাকি, পুরনো পড়া মুখস্থ করি, কিন্তু দাদাবাবু ডাকে না। কলকাতায় কি একখানা দরখাস্ত করেছে, সেই উত্তরের আশায় বসে থাকে। আহারে, অবোধ বালিকা। আমি যাই রাজাবাবু। আয়, আর শোন, যেদিন তোর ইচ্ছে করবে সেদিনই গান শিখতে আসবি। আচ্ছা রাজাবাবু, দাদাবাবু কি আমার গান শুনবে? থাকবে, আমি যাই। দাদাবাবু বোধহয় আমাকে ডেকে ডেকে সারা হচ্ছে। পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া আছেন। রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে, তিনি তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন। বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরনো পড়া পড়িল। পাছে যেদিন সহসা ডাক পড়িবে, সেদিন তাহার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হইয়া যায়, এই তাহার একটা আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলা রতনের ডাক পড়িল। রতন, দাদাবাবু পড়া ধরবে? রতন, কাল আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছে। আবার কবে আসবে? আর আসবো না। বৌদ্ধের জন্য দরখাস্ত করেছিলাম, দরখাস্ত নামঞ্জুর হয়েছে, তাই ঠিক করেছি এই কাজে আমি আর করবো না, বাড়ি চলে যাব। দাদাবাবু, আমাকে তোমার সঙ্গে তোমার বাড়ি নিয়ে যাবে? সে কি করে হয়? নমস্কার রাজাবাবু। কেমন আছো সমরকান্তি? রাজাবাবু, আমি চলে যাচ্ছি, কাজ আর করবো না।
সরকার আমার বদলি মঞ্জুর করেনি। ও আচ্ছা, রাজাবাবু, আমার জায়গায় নতুন পোস্টমাস্টার এসেছেন। আমি তাকে রতনের কথা বলেছি, তিনি রাজিও হয়েছেন রতনকে রাখতে। কিন্তু রতনকে বলা মাত্রই রতন বললে যে তোমাকে কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাই না। আমি তোর কথা শুনে অবাক হয়ে গেলুম। কোথায় আমি ওর জন্য ভালো করলুম আর ওর সেটা পছন্দই হলো না। রাজাবাবু, কি করি বলুন তো? আপনি কি ওকে একটু বলে দেখবেন? ঠিক আছে, তুমি যাচ্ছ যাও। রাজাবাবু, আপনি তো জানেন আমি মাত্র কয়েক টাকা বেতনের মানুষ। কলকাতায় মা ভাই বোনদের দেখে আর ক টাকাই বা থাকে আমার। রতনকে তেমন কিছু দিতে পারিনি, তাই পথ খরচা বাদ দিয়ে কিছু রেখে বললুম, রতন, আমি তো তোকে কখনোই কিছু দিতে পারিনি, তাই যাবার সময় কিছু রেখে গেলুম, এতে তোর দিন কয়েক চলবে। কিন্তু রতন নিলে না। সে আমার পা জড়িয়ে ধরে বললে, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কিচ্ছু করতে হবে না, আমার কথা কাউকে ভাবতে হবে না। এই বলে ও কোথায় যে চলে গেল, আমি আর ওর খোঁজ পেলুম না। আমাকে আর দেখাই দেয়নি। এদিকে ওকে খুঁজে বার করবার মতো সময় আমার নেই। নৌকায় করে আটটা স্টেশন গিয়ে তবেই ট্রেন ধরতে হবে। রাজাবাবু, আমার লেট হয়ে যাচ্ছে, আমি তবে যাই। কলকাতায় আমি আপনার সঙ্গে দেখা করব। নমস্কার। পালে বাতাস লেগেছে, বর্ষার স্রোত খরতর বেগে বয়ে যাচ্ছে। গ্রাম পার হওয়ার পর নদীকূলের শ্মশান দেখা দিয়েছে এবং নদী প্রবাহে ভাসমান প্রতীকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হয় যে জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে। ফিরে গিয়ে ফল কি? পৃথিবীতে কে কাহার? রাজাবাবু, রতনকে এখানে সেখানে সব জায়গায় খুঁজলুম, কোথাও পেলুম না। কোথায় আছে কেউ জানে না রাজাবাবু। মেয়েটা কি তাহলে পাখির মতো উড়ে গেল নাকি? কেউ না কেউ তো দেখবে। উমাচরণ, আগে রাজাবাবু। রতনকে তো সংসারে রাখতে পারবি? তার জন্য আলাদা একটা খরচ দেওয়া হবে। আগে পারবো, আপনার হুকুম। আমার হুকুমে ওকে তোর বাড়িতে রাখতে হবে না। মেয়েটাকে আদর দিবি, স্নেহ দিবি, ভালোবাসা দিবি। আমি সেই পাড়াটার কথা বলছি। জি আগে আমি পারবো। আবারও বলছিস আমি বললে পারবি? এটা কোনো পাড়া হলো? তোকে তোর মতো করে পারতে হবে। মনে করবি মাথার ওপর কোনো জমিদার নেই। হ্যাঁ ঠিক আছে, আমি এতক্ষণে বুঝতে পেরেছি রাজাবাবু, আমি ঠিকই পারবো। একটা অনাথ মেয়ের জন্য না পারলে আর কার জন্য পারবো রাজাবাবু? আর কার জন্য পারবো? রাজাবাবু, রাজাবাবু, রাজাবাবু। কি রে, কি হয়েছে? রাজাবাবু, রতনকে পাওয়া গেছে রাজাবাবু। পাওয়া গেছে? কোথায়? ডোবায়। ডোবায়? হ্যাঁ রাজাবাবু, আমি লণ্ঠন নিয়ে রতনকে খুঁজতে বেরিয়েছি। হঠাৎ মনে হলো ডোবার ধারে শিয়াল কুকুরে একটা কিছু নিয়ে মারামারি করছে। কৌতূহল নিয়ে এগিয়ে যেতেই দেখলুম ডোবার জলে ভেসে উঠেছে রতন, আমাদের রতন রাজাবাবু। আমি লোক নিয়ে রতনকে ডাঙায় তুললাম, দেখলুম দেহে প্রাণ নেই। শিয়ালে ওর বাপ আসে কামড়েছে রাজাবাবু। রাজাবাবু,
লাশ কুঠিবাড়ির বারান্দায় এনে রাখা হয়েছে। ওখান থেকে শ্মশানে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, বাবু, ওকে দেখতে যাবেন না? আপনি ওকে নিয়ে কত কিছু ভেবেছেন। না, ওইভাবে নিজে নিজে মরে যাবে এটা ভাবিনি। তুই বৌরদাবাবুর কাছ থেকে দাহর খরচ নিয়ে যা। টাকা লাগবে না রাজা বাবু, দাহ খরচ আমরা সবাই মিলে তুলেছি। আমি আপনাকে নিয়ে যেতে এসেছিলাম, শেষবারের মতো ওকে না দেখলে আপনার মনে দুঃখ থাকবে। দুঃখ? হ্যাঁ রাজা বাবু, দুঃখ। ওইটুকুন মেয়ে জীবনের জ্বালা জুড়ানোর জন্যে নিজে নিজে মরতে পারলো, আর তাকে শেষবারের মতো আপনি দেখবেন না, তা কি হয়? মাত্র তো কটা সিঁড়ি নামতে হবে রাজা বাবু। তারপর ওকে যখন তোলা হলো, তখন দেখি ওর শরীরটা ফকফকে সাদা, যেন ওর শরীরটা একটা বেলি ফুল। ওকে যখন দেখবেন তখন আমাকে ডেকে পাঠাবেন, আমি আপনার কাছে থাকবো। রাজাবাবু, আপনি দাদাবাবুকে একটু বকে দেবেন তো। আছে দূর